শক্তি চট্টোপাধ্যায়কে দেখা বা এই যে শক্তি চট্টোপাধ্যায়ের অবনী যে তোমার বাবা, এটা তুমি মানে বুঝলে কবে? মানে এটা ছোট থেকেই জানি আমি, মানে এটা 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 নিয়েই আমি জেনেই বড় হয়েছি। সেটা কিরকম একটু বলো তো। আর আমি ছোট থেকেই দেখতাম একটা আতপাগল মতো লোক আমাদের বাড়িতে মাঝে মাঝে সন্ধ্যের দিকে আসে, কখনো কখনো সকালেও আসে। সকালে লোকটা ভীষণ আনইন্টারেস্টিং, সকালে লোকটা ভীষণ সিরিয়াস, সকালে লোকটা একদম বোকা বোকা কথা বলে, মানে কথা বলেই না প্রায়। আচ্ছা, মানে আমাদের বাড়িতে আসতো, এসে না একটা ঘরে বসে লিখতো, বাবা কোনো ডিস্টার্বও করতো না ওকে। আচ্ছা, লিখতো টিকতো, আবার বিকেল 4টে 4:30 নাগাদ বলতো, অবনী বারদুয়ারি যাবি? বাবা হয়তো বলতো না আর যাবো না, আয়ুষ সব দিন চলে গেছে শক্তি, ওগুলো এখন আর আমাদের মানায় না বলে নিজে চলে যেতেন। আর যখন উনি বিকেল বা সন্ধ্যের পরে আসতেন টালমাটাল অবস্থায়, তখন উনি খুব ইন্টারেস্টিং, ওনার চোখ দুটো জল জল করতো, উনি একটা অন্য মানুষ। এইটুকুই আমি জানতাম ওর সম্বন্ধে। উনি যে খুব বড় একজন সেলিব্রিটি বা বিরাট কবি এ সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না। এবং তুমি ওই আওয়াজটা শুনতে পেতে, অবনী বাড়ি আছে আমাদের পাড়ার সকলেই শুনতে পেত, সকলেই শুনতে পেত। তখনকার যারা মানুষ ছিল তারা সকলেই জানতো, পাড়ার মোড় থেকে উনি অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, সকালে কিন্তু নয়, সন্ধ্যের পরে যখন আসতেন তখন ওইটা ডাকতে ডাকতে আসবেন, এবং আমার বাড়ির সবাই জানতো, আমার মাও জানতো। মানে উনি তো অদ্ভুত লোক ছিলেন। একদিন সকালবেলা কিঞ্চিত একটু নেশাগ্রস্ত অবস্থায় আমাদের বাড়ি এসছেন, এসে মা খুলেছে দরজাটা, তো বলছে অবনী আছে? মা বলছে না, ও তো ট্যুরে গেছে। হঠাৎ উনি মাকে দুবার প্রণাম করে চলে গেলেন। আমি বললাম যে উনি প্রণাম করলেন কেন তোমাকে? মা বললো ও শক্তি, ও সব পারে, এটা আমার মনে আছে। হ্যাঁ, তো এরকম একটা অদ্ভুত লোক। আমি ওনার স্টারডাম প্রথম কবে বুঝতে পারলাম জানো? একবার, এটা আমার লেখাতেও আছে, একবার সরস্বতী পুজোর দিন সকালবেলা আমরা ঠাকুর দেখতে নাকি পার্ক স্ট্রিটে খেতে নিয়ে যাবে বাবা আমাদের। আমি জীবনের প্রথম পার্ক স্ট্রিটে খেতে যাবো বন্ধু বান্ধবদের সাথে, শুনেছি ওটা নাকি সাহেবপাড়া, ওখানে বিরাট ব্যাপার হয়। তো বাবা আমাকে মাকে আর আমাদের বাড়িতে যারা কাজ টাজ করতেন সকলকে নিয়ে একটা সাদা অ্যাম্বাসেডারে করে আমরা গেছিলাম। দিয়েটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তখন বোধহয় 2-2:30। তো বাবা বললো যে চলো, এই তো কাছেই, পার্ক সার্কাসের কাছেই শক্তির বাড়ি, চলো ঘুরে আসি। তা আমরা গেলাম সরস্বতী পুজোর দিন দুপুরে। উনি তখন ভীষণ বোরিং, কারণ উনি খেয়ে নেই। হ্যাঁ, উনি ভীষণ গম্ভীর, ওনার স্ত্রীর সঙ্গে বাবা গল্প করছিলেন, ছেলে মেয়েরা ছিল। হঠাৎ উনি বললেন যে পুলুর বাড়ি যাবি? তা আমি তো জানি ততদিনে যে পুলু মানে সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি তো স্টার আমার চোখে। তো বাবা বললো চল। ততদিনে তুমি সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় ব্যাপারটা জানো? হ্যাঁ, কবিতার বিষয়টা আমি জানি। হ্যাঁ, কিছু কিছু কবিতার বই যে হাতে আসেনি তা না, আমি সুনীল গাঙ্গুলির খুব ভক্ত ছিলাম। আচ্ছা, আমার খুব ভালো লাগতো ওনার কবিতা, এবং ওনার গদ্য আমার ভীষণ পছন্দ ছিল সেই সময়। তো তো আমরা গেলাম, ওই গাড়িতে উঠলো, গাড়িতে উঠেই বাবাকে বলছে কি রে অবনী, কিছু আছে নাকি? বাবা বলছে হ্যাঁ ব্যাগে আছে, এখন খাবি? বলছে চল চল চল, পুলুর বাড়ি গিয়ে খাও। তখন লেক টেম্পল রোডে থাকতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যেটা কিনা আগে সত্যজিৎ রায়ের বাড়ি ছিল, মেনকার পিছনে। সেইখানে গিয়ে বুঝলে আমি প্রথম বুঝলাম যে এই লোকটা একটা ব্যাপক ব্যাপার। কারণ সৌমিত্র চট্টোপাধ্যায় তাকে দেখে কি করবে না বুঝতে পারছে না, মানে কোথায় বসতে দেবে, এই কুশনটা সরিয়ে দিচ্ছে, এই করছে। শক্তি, তুই এসেছিস? আমি ভাবছি যে কে রে? একে তো আমি দেখি মাঝে মাঝে আমার বাড়িতে আসে, রাস্তায় কেউ চিনতেও পারে না। এগিয়ে দেখে সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা এরকম করছে কেন? আমি সেই দিন বুঝলাম এই কত বড় স্টার। এবং তারপরে ধীরে 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 তো বুঝতেই পারলাম, যত বড় হলাম, শক্তি কি জিনিস, শক্তির শক্তি কোথায় বুঝতে পারলাম। আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে সত্যি কি অবনী বাড়ি হচ্ছে, অবনীটা আমার বাবা, না তুমি এমনিই বলে দাও? তখন হচ্ছে তোর কি মনে হয়, আমাকে জিজ্ঞেস করছে তোর কি মনে হয় অবনীটা কে? আমার তো অনেক কিছুই মনে হয়। আমার মনে হয় যে অবনী একটা শুভবুদ্ধির নাম, অবনী একটা শক্তির নাম, অবনী একটা লড়াইয়ের নাম, হয়তো বিপ্লবের নাম। বলো বাহ, ভালো ভেবেছিস তো। তুই যেভাবে অবনীকে ভাববি সেটাই অবনী। আর তুমি আমাকে বলো আমার বাবাকে নিয়ে লেখা কি নয়। তখন দেখ, ওইভাবে সরাসরি বলতে পারবো না, তবে তোর বাবাকে আমি ডাকতাম এইভাবে, অবনী বাড়ি আছে। এবং যখন আমি কবিতাটা লিখেছি ওই লাইনটা এসে আমার ওই ডাকটা মনে পড়েছিল বলেই লাইনটা লেখা। এবার তুই বল তোর বাবার কি না, তোর কি আমার কবিতা ভালো লাগে? আমার না যে আমার সুনীল ভালো লাগে। শুনি না, আমারটা ভালো লাগে না, কেন লাগে না? তোমার কবিতা আমি বুঝতে পারি না। তখন বলেছিল একটা সময় হবে যেদিন সুনীলকে না, তোর আমাকেই ভালো লাগবে। খুব মনে আছে, শিশুর মতো বলেছিলেন। কি অদ্ভুত, মানে আমার চিরকাল মনে হয় যে বাংলা কবিতার ওই যে সময়টা, মানে সুভাষ মুখোপাধ্যায়, মানে এক একটা লেখা মনে হয়, মানে আমার মনে হয় বার্নিং পেপার আর কি, মানে ওই লেখাগুলোর মধ্যে জলে পুরোটা। মানে আমি বলতে গিয়ে আই গেট ইমোশনাল। সাহিত্য জগৎটা ভাবো তখন কি ছিল, মানে অনবদ্য, সমরেশ বসু, সুনীল গাঙ্গুলি সব একসাথে কাজ করছে, কেউ কারোর সঙ্গে কোনো মিল নেই একদম। এবং প্রত্যেকে এমন এমন জিনিস নিয়ে আসছে যেটা নাকি কালজয়ী যাকে বলে, মানে ট্রেন্ড চেঞ্জিং। আমি আমার জীবনে প্রথম আলো পড়ার পর আমার ওই সময়টা, মানে
30 থেকে, মানে ইনফ্যাক্ট সেই সময় এবং প্রথম আলো দুটো পড়ে ওই যে সময়টা, ওই যে পুরো সময়টাকে উনি যেভাবে দলিল করেছেন পড়ে, এবং কি সুন্দর দুটো কাল্পনিক চরিত্র ঢুকিয়ে কারেক্ট, দিয়েছেন। কি সুন্দর ভরত আর ভূমিসুতার মতো, মানে ওই বুননটা একটা মানুষের গল্প করে দেওয়া। তুমি তো একজন মানে চিত্রনাট্য স্ক্রিন প্লে রাইটার, তুমি বুঝতে পারবে যে মানে ইতিহাসের সঙ্গে ওইভাবে মানে ফিকশনকে মিশিয়ে দেওয়াটা কত শক্ত কাজ। শুধু তাই না, আমি তার আগে অব্দি রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ হিসেবে চিনতাম, কিন্তু প্রথম আলো পড়ার পর আমার মনে হলো রবীন্দ্রনাথ তো মানুষ, আরে একদম। এবং শুধু তাই না, আমি নটি বিনোদিনী, ওইদিকে গিরিশ ঘোষ, এই সমস্ত মধুসূদন দত্ত সবজনকে মানুষ হিসেবে আমরা, মানে ভগবান নয় এরা, কারেক্ট। এবং এদের জীবনের যে পার্সোনাল ইমোশনস আছে, মানে তুমি যেহেতু শক্তি চট্টোপাধ্যায়ের কথা বললে, পাশাপাশি এই নামটা শক্তি সুনীল তো আসেই,